ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের বাজারজাতকরণের আইনগত দিক বিষয়ে কিছু বিষয় আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করি বাজারজাতকরণ কী। তবে সেটা আমরা ডিটেলসে যাব না, কারণ তোমরা এটা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ পড়ে এসেছো। এরপরও বলবো, বাজারজাতকরণ হচ্ছে ক্রেতা ভোক্তাদের চাহিদা প্রয়োজন খুঁজে বের করে তাদের সেই অনুযায়ী পণ্য বা সেবা প্রদান করা। এখন পণ্য বা সেবা প্রদান করতে গিয়ে কিছু আইনগত বাধ্যবাধকতার কিছু বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এই বিষয় থেকে আসছে বাজারজাতকরণের আইনগত দিক। এখন আমরা যখন একটা পণ্য নিয়ে বাজারে যাব, তখন পণ্যটা বাজারে বিক্রি করার জন্য সরকার কর্তৃক, রাষ্ট্র কর্তৃক যে সমস্ত রুলস এবং রেগুলেশন আছে, সেগুলো আমাদেরকে ফলো করতে হয় অ্যাজ এ মার্কেটার। তোমরা সবসময় যখন যে কোনো পণ্য তোমরা বাজারে নিয়ে যেতে পারবে না। যে পণ্যটা বাজারে নিয়ে যাবা সেটা অবশ্যই রাষ্ট্র কর্তৃক, সরকার কর্তৃক স্বীকৃত থাকতে হবে। যেমন একটি হিন্দু অধ্যুষিত দেশে যখন তুমি গরুর মাংস বিক্রি করতে যাবে, সেটা কিন্তু আইনগতভাবে বাধাপ্রাপ্ত হবে। এখন আমরা যেটা করব, বাজারজাতকরণের আইনগত দিকে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটি হচ্ছে চুক্তি আর একটি হচ্ছে চুক্তির অপরিহার্য উপাদান। প্রথমেই আমরা চুক্তি সম্পর্কে বলব। চুক্তি, আজকে চুক্তি সম্পর্কে পড়াবো। চুক্তি আইনের 1872 সালে চুক্তি আইনের 2 বর্গজ ধারা বলা হচ্ছে যে আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে। এখন তোমরা যদি ধারাগুলো মনে রাখতে না পারো তাহলে লেখার দরকার নেই, কিন্তু ধারাগুলো দিলে তোমাদের নাম্বার বেশি আসবে। এবং ভুল ধারা দিতে পারবে না, যেটা ধারা সেটাই দিতে হবে তোমাদেরকে। ভুল দেওয়া যাবে না, কিন্তু না দিলে তোমরা নাম্বার পাবে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে চুক্তি কাকে বলে ব্যাপারটা বুঝছি। আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে। এখন আইনের দ্বারা বলবৎযোগ্যতা কি? আইনের দ্বারা বলবৎযোগ্যতা কি সেটা আগে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারবে। আইন দ্বারা বলবৎযোগ্যতা আমি এর আগে পড়িয়েছি তোমাদেরকে, যে তুমি যখন মার্কেটে একটা জিনিস বিক্রি করতে যাবে অ্যাজ এ মার্কেটার, তখন তোমাকে ওই দেশের ওই এলাকার রুলস এবং রেগুলেশনগুলো জানতে হবে। তাহলে তুমি ওই জিনিসটা ওখানে বিক্রি করতে পারবে কিনা, হ্যাঁ, ওটা ওই দেশের জন্য কোনো ক্ষতিকারক হচ্ছে কিনা, সমাজের কোনো ক্ষতি হচ্ছে কিনা, জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা, সেটা তোমাদেরকে জানতে হবে এবং সেটা আইন দ্বারা নিশ্চিত আছে কিনা। এটাই হচ্ছে আইনের বলবৎযোগ্য। এখন সম্মতিকে আমরা ইংরেজিতে বলি এগ্রিমেন্ট। কি বলি? এগ্রিমেন্ট বলি। এগ্রি করা, দুজন মানুষের মধ্যে মতে মিল, সেটাকে আমরা বলছি সম্মতি। এখন দেখো, তুমি যদি সম্মতি জানতে চাও, সম্মতি এখানে দুটো উপাদান আছে। সম্মতি
প্রস্তাব, আরেকটা আছে গ্রহণ। দ্যাট মিনস একজনের প্রস্তাব দিবে, অন্যজনে সেটা গ্রহণ করবে, প্রস্তাবটা গ্রহণ করবে। তবে সব সম্মতিকে তুমি চুক্তি বলতে পারবে না। যে সম্মতিতে আইনের বলবৎ যোগ্যতা আছে সেই সমস্ত সম্মতিকে সম্মতি চুক্তি বলে গণ্য হবে। এখন আসুন চুক্তি কাকে বলে আমরা জেনে নিই। এখন এই চুক্তি শব্দটা আসছে কোথা? চুক্তি শব্দটা এসছে ল্যাটিন শব্দ কন্ট্রাক্টাস শব্দ, ল্যাটিন শব্দ। এই কন্ট্রাক্টাস শব্দটা, যেটার ইংরেজি শব্দ হচ্ছে কন্ট্রাক্ট, যেটার ইংরেজি শব্দ কন্ট্রাক্ট এবং বাংলায় সেটাকে আমরা চুক্তি বলি। তাহলে চুক্তি কাকে বলে আমরা জেনে নিলাম যে আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে। দুইজন মানুষের মধ্যে এমনি সম্মতি থাকলেই সেটা চুক্তি হবে না। তুমি কাউকে তোমার বাসায় দাওয়াত দিলা, সে দাওয়াত গ্রহণ করলো, তার মানে কি সম্মত হলো, সম্মতি প্রদান করলো, সেখানে কোনো আইন দ্বারা আইনের বলবৎযোগ্যতা নাই, আইনগত কোনো অভিপ্রায় সৃষ্টির কোনো প্রয়াসও নাই, সেক্ষেত্রে সেটা চুক্তি বলে গণ্য হবে না। তুমি তখনই চুক্তি বলে গণ্য হবে যখন সেটা আইনগত অভিপ্রায় সৃষ্টি হবে। আচ্ছা, চুক্তি কাকে বলে আমরা জেনে নিলাম। এখন আমরা যেটা জানবো যে চুক্তি হতে হলে কিছু অপরিহার্য উপাদান লাগবে, যে সব সম্মতিকে তুমি চুক্তি বলতে পারবে। আবার চুক্তির মধ্যে সম্মতি থাকতে হবে, সম্মতি ছাড়া কখনো চুক্তি হবে না। কিন্তু সব সম্মতি চুক্তি না। যখন কোনো মানুষ তার মনের ভাব প্রকাশ করে, মনের ভাবটা প্রকাশ করে, সেটাকে আমরা বলতেছি সম্মতি অন্যজনের কাছে। এখন সে প্রকাশ করলো কি উদ্দেশ্যে? অবৈধ উদ্দেশ্যে প্রকাশ করলো না বৈধ উদ্দেশ্যে প্রকাশ করলো? এখন যদি অবৈধ উদ্দেশ্যে প্রকাশ করে তাহলে সেটা কখনোই চুক্তি হবে না। সম্মতির মধ্যে বৈধ অবৈধ ব্যাপারগুলো থাকে না, চুক্তির মধ্যে অবশ্যই বৈধতা থাকতে হবে। সেই সমস্ত সম্মতিকেই চুক্তি বলবে যে সমস্ত সম্মতির বৈধতা আছে। এখন আমরা চুক্তির কিছু অপরিহার্য উপাদানের দিকে চলব। প্রথম উপাদানটা হচ্ছে যে একাধিক পক্ষ থাকবে। একাধিক পক্ষ থাকতে হবে। চুক্তিতে একপক্ষীয় কখনো চুক্তি হয় না, চুক্তিতে একাধিক পক্ষ থাকতে হবে। যেমন তুমি বাজারে গেলে একটা জিনিস বিক্রি করতে, অ্যাজ এ মার্কেটার তুমি একটা পক্ষ এবং যে তোমার জিনিসটা কিনবে সে আর একটা পক্ষ, তার মানে ক্রেতা এবং ভোক্তা তারা একটা পক্ষ এবং বিক্রেতা একটা পক্ষ, এরকম এক বা একাধিক পক্ষ থাকতে পারে। দ্বিতীয়ত প্রস্তাব ও স্বীকৃতি। প্রস্তাব কি? প্রস্তাব হচ্ছে যে এক পক্ষ অন্য পক্ষকে কোনো জিনিস করা বা করা থেকে বিরত থাকার জন্য বলবে এবং অন্য পক্ষ সেটাতে স্বীকৃতি দিবে। আমরা সম্মতি যখন করেছি তখন আমরা বলেছি যে সম্মতিতে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে এক পক্ষ প্রস্তাব দিবে, অন্য পক্ষ সেটাতে স্বাধীনভাবে সায় দিবে, সম্মতি জানাবে। এই সম্মতিটাই হচ্ছে যে স্বীকৃতি। এবং প্রস্তাব হচ্ছে যে কি, তুমি এক পক্ষকে কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকার জন্য বলবে এবং সে সেটা করবে, তার মানে কি, সে প্রস্তাব, তোমার প্রস্তাবটা গ্রহণ করবে। গ্রহণ যখন করবে সেটাই স্বীকৃত রূপে গণ্য হবে এবং সেটা অবশ্যই
বৈধভাবে হতে হবে। বৈধ না হলে সেটা চুক্তির পর্যায়ে পড়বে না। চুক্তির অপরিহার্য উপাদান হতে হলে অবশ্যই বৈধ প্রস্তাব এবং বৈধ স্বীকৃতি দরকার আছে। আচ্ছা, এরপরে আসো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আইনগত সম্পর্ক সৃষ্টির অভিপ্রায়। এটা কি? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। উদাহরণ না, এটা একটা আসলে কেস স্টাডি, এটা একটা মামলার রায়। আমি এটা যদি তোমরা রেফারেন্স হিসেবে দাও তাহলে তোমাদের জন্য আরও ভালো হবে। রেফারেন্স হিসেবে দেওয়ার জন্য আমি তোমাদেরকে এটা বলে লিখে দিচ্ছি। বেলফোর ভার্সেস বেলফোর, এটা হচ্ছে রেফারেন্স। এটা রেফারেন্স হিসেবে দিতেও পারো, না দিলেও চলবে, তবুও আমি তোমাদেরকে উদাহরণটা দিচ্ছি। মিস্টার বেলফোর শ্রীলঙ্কার একজন অধিবাসী। উনি তার স্ত্রীকে নিয়ে ইংল্যান্ডে ঘুরতে গেলেন। এখন স্ত্রী সেখানে অসুস্থ হয়ে পড়লে স্ত্রীর চিকিৎসার জন্য তিনি স্ত্রীকে ওখানে রেখে আসলেন। রেখে আসার সময় স্ত্রীকে প্রতিজ্ঞা করলেন যে উনি যতদিন স্ত্রী দেশে ফিরবে না, মিসেস বেলফোর দেশে ফিরবেন না, ততদিন পর্যন্ত উনি 30 পাউন্ড হিসেবে করে পাঠাবেন। এখন মিস্টার বেলফোর দেশে আসার পরে তার আর্থিক সমস্যার সৃষ্টি হয়ে গেল। আর্থিক সমস্যা সৃষ্টি হয়ে যাওয়ার পরে তিনি টাকা পাঠানো বন্ধ করে দিলেন। টাকা পাঠানো বন্ধ করে দিলেন এবং তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। মিসেস বেলফোর দেশে আসার পরে ওনার নামে মামলা করে দিলেন, কিন্তু আদালতে সাব্যস্ত হয় যে এটি একটি ঘরোয়া প্রতিশ্রুতি। এই ক্ষেত্রে কোনো আইনগত সম্পর্ক সৃষ্টি হয়নি, দায় সৃষ্টি হয়নি, সেক্ষেত্রে সেটা চুক্তি হিসেবে গণ্য হবে না। তুমি কাউকে তোমার বাসায় দাওয়াত দিলে, তুমি দাওয়াতের প্রস্তাব দিলা, সেই প্রস্তাব গ্রহণ করলো, তুমি অনেক নাস্তা টাস্তা বানিয়ে বসেছিলা, সে আসে নাই, তুমি থানায় গিয়ে কখনো তার বিরুদ্ধে মামলা করতে পারবে না, কারণ সেটা ঘরোয়া একটা সামাজিক একটা ব্যাপার। সেক্ষেত্রে কখনো আইনগত সম্পর্ক সৃষ্টি হয়নি। আইনগত সম্পর্ক সৃষ্টি হতে হলে তোমাকে অবশ্যই দায় সৃষ্টি হতে হবে, একজনের উপর আরেকজনের দায়টা সৃষ্টি হতে হবে। হ্যাঁ, ধরো তুমি 5,000 টাকার একটা পণ্য খকে 5,000 টাকার একটি ঘড়ি বিক্রয়ের প্রস্তাব দিল, খ সেটাতে সাই দিল। এখানে কিন্তু আইনগত সম্পর্ক সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা কি বলতেছে? আইনগত সম্পর্ক সৃষ্টির অভিপ্রায়। আচ্ছা, এরপরে আমরা আসি 4 নাম্বার পয়েন্টে, আইনগত প্রতিদান। এখানেও কিছু রেফারেন্স আছে, তবে রেফারেন্সগুলো দেওয়ার দরকার নেই। আব্দুল আজিজ ভার্সেস মাসুম আলী। আচ্ছা, চুক্তিতে দুটো পক্ষ থাকে, একটি পক্ষ প্রস্তাব দিবে, অন্য পক্ষ সেটাতে স্বাধীনভাবে সাই দিবে। এখন আইনগত প্রতিদানে তোমার যদি প্রতিদানটা আইনসঙ্গত না হয়, তুমি কাউকে চাকরি দেওয়ার নামে ঘুষ নিলা, ওই ঘুষটা হচ্ছে তোমার প্রতিদান। এখন প্রতিদানটা আইনসম্মত নয়, সেক্ষেত্রে চুক্তি বলবৎযোগ্যতা থাকবে না, চুক্তিটা বলবৎ হবে না। সেক্ষেত্রে দেখতে হবে যে চুক্তির প্রতিদানটি আইনসম্মত কিনা। তবে প্রতিদান যথেষ্ট না হলেও চলে, অনেক সময় প্রতিদানবিহীন চুক্তি হয়, সেগুলো আমরা আরও পরবর্তী ক্লাসে পড়ব। এরপর আসো 5 নাম্বার হচ্ছে আইনসঙ্গত উদ্দেশ্য।
তুমি অবৈধ পণ্য বিক্রির উদ্দেশ্যে বাজারে পণ্য নিয়ে গেলাম, সেইটা চুক্তি বলে গণ্য হবে না। অবৈধ কোনো ব্যাপার, অবৈধ কোনো উদ্দেশ্য নিয়ে যদি তুমি কারোর সাথে চুক্তি করো, সেই চুক্তি বলবৎ হবে না। চুক্তিতে অবশ্যই উদ্দেশ্যটি বৈধ হতে হবে। এরপরে 6 নম্বর আসো, আমি পুরোপুরি একটু বুঝিয়ে দিচ্ছি। চুক্তি সম্পাদনের যোগ্যতা। কারা চুক্তি করতে পারবে? অবশ্যই প্রাপ্তবয়স্ক যারা, তারাই চুক্তি করতে পারবে। যাদের মস্তিষ্ক বিকৃতি আছে, যারা দেউলিয়া, যারা নাবালক, তারা চুক্তি করতে পারবে না। চুক্তি সম্পাদনের জন্য তোমার যোগ্যতা থাকতে হবে, এটাই। এবং কোনো কারো বিরুদ্ধে মামলা আছে, হ্যাঁ, তারাও চুক্তি করতে পারবে না। বিদেশি কোনো লোক এসে চুক্তি করতে পারবে না বা কোনো ব্যবসায়ের উদ্দেশ্যে, হ্যাঁ। 7 নম্বর আসো, স্বাধীন স্বাধীন। এটাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তুমি প্রস্তাব দিল, প্রস্তাবে অন্যজনের সম্মতি প্রদান করো, স্বীকৃতি, কিন্তু তোমার সম্মতিটা স্বাধীন হচ্ছে কিনা, তোমাকে কেউ অনুচিত প্রভাব ফেলে তোমার কাছ থেকে সম্মতি আদায় করছে কিনা, বা প্রতারণা করে সম্মতি আদায় করছে কিনা, অথবা ভুল বা মিথ্যা বর্ণনা দিয়ে তোমার সম্মতি আদায় করছে কিনা, সেটা যদি মিথ্যা বা ভুল বর্ণনা দিয়ে সম্মতি আদায় করে, সেক্ষেত্রে চুক্তি বলবৎ যোগ্যতা থাকবে না। যদি প্রতারণা করা হয়, সেক্ষেত্রেও থাকবে না। আদালতে এটা অবশ্যই দেখতে হবে যে এই সাইটা যেটা সম্মতি প্রদান করেছে, সেটা স্বাধীনভাবে হয়েছে কিনা, নিজ ইচ্ছায় হয়েছে কিনা। 8 নম্বর, নির্দিষ্টতা। এটা ধারা 29 পড়ে। ধারাগুলো যদি তোমরা পারো লিখিও, আর যদি না পারো তাহলে লেখার দরকার নেই। অনির্দিষ্ট কোনো ব্যাপারে তুমি চুক্তি করতে পারবে না। যেমন কাউকে তুমি বললা যে তুমি আজকে আকাশের তারা সব গুনে ফেলো, আমি তোমাকে কিছু টাকা দেব, এটা কখনো চুক্তি হবে না। আকাশের তারাও গোনা যাবে না, এবং কিছু টাকা দিব, এখানে কোনো ধরনের টাকার পরিমাণটাও উল্লেখ করা হয়নি। আবার যেমন ধরো কেউ বললো যে ঘোড়াটি যদি শুভ হয়, তাহলে আমি তাহলে তার দাম 5 পাউন্ড আরও বাড়িয়ে দিতে এই বিকে কি করলো, কাছে প্রতিশ্রুতি হলো। মানে কি, একটা ঘোড়া এ বিয়ের কাছে বিক্রি করবে। এখন এ বিকে বললো যে এইটা যদি, ঘোড়াটা যদি শুভ হয় আমার জন্য, তাহলে আমি তোমাকে 5 পাউন্ড বেশি দেব। এখন আদালত তো কখনো শুভ অশুভ ব্যাপারগুলো মেজার করতে পারবে না, পরিমাপ করতে পারবে না, সেক্ষেত্রে এটা চুক্তি বলে গণ্য হবে না। আচ্ছা, চুক্তি পালনের সম্ভাব্যতা। এটা 56 ধারায় আছে। আমি আবারও বলছি, তোমাদেরকে ধারাগুলো যদি মনে না থাকে তাহলে লেখার দরকার নেই। যতগুলো, সবগুলোতে ধারা দেওয়া, যদি ধারাগুলো মনে না থাকে, আর যদি মনে থাকে তাহলে দিলে তোমাদের নাম্বার বৃদ্ধি পাবে। কোনো অসম্ভব কার্য সম্পাদনের জন্য চুক্তি করলে সেটা বাতিল বলে গণ্য হবে। 1 লক্ষ টাকার বিনিময়ে
তুমি যদি আমার মৃত পিতাকে জীবিত করতে পারো তাহলে আমি তোমাকে 1,00,000 টাকা প্রদান করব। এটা দুজনের মধ্যে চুক্তি হলো। এই ধরনের চুক্তি কখনোই বৈধ হবে না, বাতিল বলে গণ্য হবে এই ধরনের চুক্তি। কারণ 1,00,000 টাকার বিনিময়ে কখনো মৃত ব্যক্তিকে জীবিত করা যায় না। লিখিত ও নিবন্ধিত। মৌখিক চুক্তিও চুক্তি হয়, কিন্তু চুক্তি যখন লিখিত ও নিবন্ধিত হয়, স্থাবর অস্থাবর সম্পত্তির ব্যাপারে যে চুক্তিগুলো হয় সেগুলো অবশ্যই লিখিত এবং নিবন্ধিত হতে হবে। হ্যাঁ, মৌখিক চুক্তিরও কিছু আছে, বৈধতা আছে, তবে চুক্তি লিখিত এবং নিবন্ধিত হওয়াটা জরুরি। তো এই হচ্ছে যে তোমাদের চুক্তি সম্পর্কীয় উপাদানসমূহ। চুক্তি পালনের জন্য এই ধরনের চুক্তি হতে হলে তোমাকে এই অপরিহার্য উপাদানসমূহ অবশ্যই থাকতে হবে। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আমরা শীঘ্রই এই পরিস্থিতি থেকে বের হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসবো এবং ক্যাম্পাস মুখরিত করবো। ধন্যবাদ সবাই।